আজকে আমরা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার নিয়ে দেখছিলাম, আগের চ্যাপ্টারে আমরা দেখেছি, এবার আমরা সেটাকে কন্টিনিউ করছি। তো ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মারে আমরা বেসিক্যালি তার কোর কেমন হবে, প্রিন্সিপালটা কি নীতিতে কাজ করে, এগুলো সব দেখেছি। কত টাইপের হয়, তার সিম্বল কেমন হবে, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে যে এর কিছু জেনারেল টার্ম যেগুলো এর জন্য ইউজ করা হয় এই ট্রান্সফর্মারের জন্য, সেগুলো আমরা দেখব। দেখো, এটা তোমাদের পেজ নাম্বার 275 এর শেষের দিকে আছে। তো ফার্স্ট টার্মটা হচ্ছে অ্যাকুরেসি ক্লাস। এটা বলতে আমরা কি বুঝবো? যেহেতু এটা একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট রূপে ব্যবহার করা হয়, এটা ডাইরেক্ট মেজার করে না, এটা ইনস্ট্রুমেন্টকে নেসেসারি রেঞ্জের কারেন্ট বা ভোল্টেজকে প্রোভাইড করে থাকে। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার কারেন্ট ট্রান্সফর্মার হলে কারেন্ট দিয়ে থাকে, আর পোটেনশিয়াল ট্রান্সফর্মার হলে ভোল্টেজটাকে সে প্রোভাইড করে থাকে বা পোটেনশিয়াল ডিফারেন্সটা দিয়ে থাকে, যেটা পার্টিকুলার ইনস্ট্রুমেন্টের জন্য প্রয়োজন। যেহেতু মেশিনটা অ্যাসোসিয়েটেড এই যন্ত্রটা ইনস্ট্রুমেন্ট ক্লাসের সঙ্গে, তাই এর অ্যাকুরেসি লেভেলও খুব হাই হতে হয়। অ্যাকুরেসি মানে আমি বলতে চাইছি যে নির্ভুলতা, মানে যতটা প্রপারলি কনভার্ট করতে পারবে। মানে সাপোজ ধরো, প্রতি 10 অ্যাম্পিয়ার প্রাইমারি কারেন্টে 1 অ্যাম্পিয়ার সেকেন্ডারি কারেন্ট হলে 100 অ্যাম্পিয়ার হলেও যদি প্রাইমারি কারেন্ট হয়, তাহলে সেকেন্ডারি কারেন্ট কত হবে? সেটা 10 অ্যাম্পিয়ার, তাই তো? প্রতি 10 অ্যাম্পিয়ার প্রাইমারি কারেন্টে সেকেন্ডারি কারেন্ট 1 অ্যাম্পিয়ার হলে 35 অ্যাম্পিয়ারে কি হবে? প্রাইমারি কারেন্টের জন্য সেকেন্ডারি কারেন্ট হবে হচ্ছে 3.5 অ্যাম্পিয়ার। এই যে রিডিংটা, এটা যতটা বড় রেঞ্জের মধ্যে, যতটুকু টোটাল ক্যাপাসিটি আছে সেই রেঞ্জের মধ্যে যত প্রিসাইসলি ও দেবে, সেটা তার অ্যাকুরেসি। ঠিক আছে? তো অ্যাকুরেসি ক্লাস ইজ ডিজাইন designated and assigned to a current transformer. আমার কম্পিউটার স্ক্রিন থেকে পড়তে খুব ডিস্টার্ব হয়, ঠিক আছে? ওই জন্য, আর লেখাটা অনেক বড়, তোমাদের দেখতে যাতে সুবিধা হয় মোবাইল স্ক্রিনে, তার জন্য আমার কাছে এটা খুব বড় অ্যাকচুয়ালি। তো অ্যাকুরেসি ক্লাস ইজ এ ডেজিগনেশন অ্যাসোসিয়েটেড টু এ কারেন্ট ট্রান্সফর্মার। ঠিক আছে? এটা একটা ডেজিগনেশন যেটা কারেন্ট ট্রান্সফর্মারের সঙ্গে অ্যাসোসিয়েটেড, দ্য এরর of which remain within the specific limit under prescribed condition of use. Prescribed condition মানে হিউমিডিটি, টেম্পারেচার, ঠিক আছে? এই সমস্ত কন্ডিশনস গুলো যেখানে প্রপার আছে, একটা প্রেসক্রাইব করা হয়েছে যে রেঞ্জের মধ্যে থাকা দরকার, সেই রেঞ্জের মধ্যে যখন আছে, তখন তার যে ইরর হওয়ার যে পরিমাণটা, তারও একটা লিমিট দেওয়া আছে যে এইটুকু পরিমাণ সে কম বেশি ভুল দেখাতেই পারে। তো সেইটাকে কি বলা হয় না, তার হচ্ছে অ্যাকুরেসি ক্লাসের ভিত্তিতে ভাঙা হয়েছে। ঠিক আছে? দ্য স্ট্যান্ডার্ড অ্যাকুরেসি ক্লাস ফর মেজারিং কারেন্ট ট্রান্সফর্মার শ্যাল বি। তাহলে কারেন্ট ট্রান্সফর্মারের জন্য স্ট্যান্ডার্ড যে মানগুলো আছে অ্যাকুরেসি ক্লাসের, সেটা হচ্ছে 0.1, 0.2, 0.5, 1.0, 3.0 অ্যান্ড 5.0। এইগুলো হচ্ছে তার অ্যাকুরেসি ক্লাস স্ট্যান্ডার্ড হয়। ঠিক আছে? এগুলো স্ট্যান্ডার্ড ক্লাস। এবার 0.1টা ভালো হবে না 5.0টা ভালো? অবশ্যই যেখানে খুব প্রিসাইজ রিডিং এর প্রয়োজন, অ্যাকুরেট রিডিং এর প্রয়োজন, সেখানে আমরা 0.5 এই অ্যাকুরেসি লেভেলটাকে ব্যবহার করবো। এখানে ইররের মান খুব খুব কম। কিন্তু যেখানে মোটামুটি আমার কাজ চলে গেলে হবে, সেখানে 5.0 ব্যবহার করতে পারি অ্যাকুরেসি ক্লাস। ওকে, তাহলে বুঝতে পারলে অ্যাকুরেসি ক্লাস। এবার আমরা নেক্সট টপিকে আসছি, সেটা হচ্ছে 276 নম্বর পেজে পাবে। সেটা হচ্ছে ফেজ ডিসপ্লেসমেন্ট। এই জিনিসটা কি? আচ্ছা, ফেজ মানে তো দশা, তোমরা বোঝো যে কোন রকম অবস্থায় ভোল্টেজটা বা কারেন্টটা আছে। ঠিক আছে? তাকে ফেজ বলে। আর ডিসপ্লেসমেন্ট মানে এই দশা পার্থক্য, দশার মধ্যে কতটা পার্থক্য। এখানে কার দশার পার্থক্য বলেছেন? ধরো ট্রান্সফর্মারটা যদি কারেন্ট ট্রান্সফর্মার হয়, তার প্রাইমারিতে একরকম কারেন্ট যাচ্ছে, সেকেন্ডারি দিয়ে আরেকটা আলাদা কারেন্ট যাচ্ছে। সেখানে দুটো কারেন্ট আছে, তাই না? দুটো ভেক্টর আছে। সেই দুটো ভেক্টর যে একই সঙ্গে চলছে নাকি একটা আরেকটা থেকে লিড করছে বা ল্যাগ করছে, এইটাকেই আইডেন্টিফাই করে লিখে দেওয়া ট্রান্সফর্মারের গায়ে, সেটাকে কি বলে? ফেজ ডিসপ্লেসমেন্ট। আমরা সবসময় কি চাইবো? যে প্রাইমারি কারেন্ট আর সেকেন্ডারি কারেন্ট, এগুলোর মধ্যে কোনো কানেকশন নেই ইলেকট্রিক্যালি, যে দুটো দিয়ে দুটো ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে,
এদের কারেন্ট ভেক্টর গুলোর মান আলাদা হোক কিন্তু এদের দিক যেন এক থাকে, মানে এদের মধ্যে অ্যাঙ্গেল যেন পারফেক্ট হয়, পারফেক্ট 0 ডিগ্রি হয়। সো এটা আমরা সবসময় চাই। সো হাই এন্ড সিটি বা পিটি হলে, পোটেনশিয়াল ট্রান্সফর্মার বা কারেন্ট ট্রান্সফর্মার হলে, তাদের জন্য প্রাইমারি আর সেকেন্ডারি এদের মধ্যে ভেক্টরের যে ডিফারেন্সটা সেটা 0 ভালো, ঠিক আছে। আর যদি কোনোদিন সেকেন্ডারি কারেন্টটা সেকেন্ডারি ওকে প্রাইমারির তুলনায় এগিয়ে এগিয়ে চলে, ঠিক আছে, প্রাইমারি কারেন্টের তুলনায় সেকেন্ডারি কারেন্ট এগিয়ে আছে, পজিটিভে আছে, ঠিক আছে, তখন তাকে পজিটিভ ডিসপ্লেসমেন্ট বলা হয় বা ফেজ ডিসপ্লেসমেন্ট বলা হয়, ঠিক আছে। তো এটা দেখো এখানে তোমাদের ব্যাখ্যা করেছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স ইন ফেজ বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কারেন্ট ভেক্টরস। দেখলে প্রাইমারি আর সেকেন্ডারি কারেন্ট ভেক্টরের মধ্যে যে ডিফারেন্স সেটা কি বলে, দি ডাইরেকশন অফ দ্য ভেক্টর বিং সো চুজেন দ্যাট দি অ্যাঙ্গেল ইজ 0 ফর এ পারফেক্ট ট্রান্সফর্মার। তাহলে পারফেক্ট ট্রান্সফর্মার জন্য আমরা কিভাবে চুজ করব না, 0 হচ্ছে যেখানে অ্যাঙ্গেলটা সেটা আমরা চুজ করব। এবার বাকিটা বলেছে যে এটা পজিটিভ হবে যদি প্রাইমারি কারেন্টটা লিড করে। তো এই লিড গুলোকে আমরা ইন জেনারেল মিনিট মিনিট আছে না, মিনিটের সাহায্যে এক্সপ্রেস করি, 5 মিনিট 10 মিনিট। সো এগুলোকে ওইভাবে আমরা এক্সপ্রেস করি যে এত মিনিট এ এগিয়ে আছে। এবার তোমরা যদি কোনোদিন দেখো 1 মিনিট মানে অ্যাকচুয়ালি কত ডিগ্রি বলতে পারবে? দেখো টোটাল মিনিটের কাঁটাটা যদি 1 পাক ঘোরে তাহলে তাকে 1 ঘন্টা বলে, মানে সেটা মোট 360 ডিগ্রি পথ ঘোরে। সেকেন্ডের কাঁটাও 1 পাক ঘুরে আসলে তাকে কি বলবে, 360 ডিগ্রি কভার করবে। তো প্রতি 1 মিনিটের জন্য সে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করে সেটা জানো? 60টা মিনিট হয় তাই তো, তাহলে 360কে ভাগ করো 60 দিয়ে, তাহলে প্রতি ইয়েতে হবে হচ্ছে 6 ডিগ্রি করে করে, প্রতি 1 মিনিট গেলে 6 ডিগ্রি করে করে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। সো কোথাও যদি 30 ডিগ্রি হয়ে থাকে তাহলে ওখানে 6 মিনিট আমরা বলতে পারবো। তো এইভাবে এক্সপ্রেস করা হয় প্রায়, ঠিক আছে। আর একদমই মনে রাখবে যে এটা একদম সাইনোসয়েডাল ওয়েভের জন্যই এইটা করা হয়, সাইনোসয়েডাল কারেন্ট যাচ্ছে এমন কারেন্ট ট্রান্সফর্মার, তার জন্যই এই কিন্তু ফেজ ডিসপ্লেসমেন্টটা কে বোঝানো হয়। আচ্ছা এটা এই যে ফেজ ডিসপ্লেসমেন্টটা এত ইম্পর্টেন্ট কেন, কেন লেখা হলো এর গায়ে? লিখলে না লিখলে বা কি হতো, যেহেতু প্রাইমারি আর সেকেন্ডারির দিকে ডাইরেক্টলি কোনো কানেকশন নেই, তো সেকেন্ডারি দিয়ে কি কারেন্ট যাচ্ছে সেটা একটা রেশিওতে কমে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু সেদিকের আমার ইনস্ট্রুমেন্ট আছে, সে তো প্রাইমারি দিকের কারেন্ট আর সেকেন্ডারি দিকে কারেন্ট এই দুটোর মাঝখানে বসে নেই, সেই দুটোকে মাপছে না। তাহলে প্রবলেম কোথায়? প্রবলেম সেখানে নেই, মেজারিং এর ক্ষেত্রে প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে যে যখন মাল্টিপলস আমরা সিটিকে একসঙ্গে কানেক্ট করছি, কোনো একটা ভাবে কানেক্ট করছি, সেটা প্যারালালি সিরিজ হোক বা স্টার ডেল্টা ফরমেশনে হোক, যখন আমরা অনেক সিটিকে কানেক্ট করছি তখন গিয়ে প্রবলেম হবে। কেউ হয়তো 0 ডিগ্রির সিটি, কেউ হচ্ছে 30 ডিগ্রি, মানে অ্যাকচুয়ালি কারোর ফেজ ডিসপ্লেসমেন্ট পজিটিভ, কারণ নেগেটিভ। সো এইগুলো গিয়ে কি হবে, আমরা উল্টো পোলারিটি হয়ে গিয়ে তাদের মাঝখানে সিটিগুলোর ভেতরে ইন্টারনালি একটা কি করতে পারে, কারেন্ট ফ্লো করতে পারে, ঠিক আছে। সো ডিফারেন্ট ডিফারেন্ট হলে মুশকিল হবে। আমরা যা নেব, 3টে যদি সিটি নিই আর তাদেরকে যদি একটা কমন কানেকশন করতে চাই তাদের ভেতরে, তাহলে আমরা কি করব, সেম টাইপের ফেজ ডিসপ্লেসমেন্ট দেখেই নেব, ঠিক আছে। তো ওর জন্য এটা ফেজ ডিসপ্লেসমেন্ট এই টার্মটা এতটা ইম্পর্টেন্ট। আচ্ছা বার্ডেন, বার্ডেন একটা নেক্সট বড় টার্ম যেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো বার্ডেন জিনিসটা দেখো কি, বার্ডেন মানে কেউ বলতে পারবে অ্যাকচুয়ালি বার্ডেন জিনিসটা শব্দের অর্থটা কি? দেখো এক্স্যাক্টলি ইলেকট্রিক্যালে কোনো শব্দকে ওইভাবে ব্যবহার করা হয় না, তবুও আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে কি মানে বেরোয়। দেখো বার্ডেন মানে হচ্ছে, আমরা কি বলি বলতো বাংলায়, তাকে বলি হচ্ছে বোঝা বা একটা ভার, ঠিক আছে। তো একটা এই যে কারেন্ট ট্রান্সফর্মার বা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার, এই কতটা ভার নিতে পারে, কতটা বোঝা সহ্য করতে পারে, দ্যাট ইজ কল্ড হচ্ছে কি বার্ডেন। মানে ওর সঙ্গে যখন আমরা কোনো ইনস্ট্রুমেন্টকে কানেক্ট করছি, ঠিক আছে, তখন হচ্ছে কতটা পরিমাণ সে একটা লোডকে সে সহ্য করতে পারবে, তার তখন স্ট্যান্ডার্ড
কারেন্ট কত হবে, দ্যাট ইজ এক্সপ্রেস অ্যাজ এ বার্ডেন। বার্ডেনকে এইভাবে এক্সপ্রেস করা হয় অনেক সময়, এটাকে ভিএ, ভোল্ট অ্যাম্পিয়ার, ভোল্ট আর অ্যাম্পিয়ারের গুণফল রূপে দেখানো হয় ভিএ। ঠিক আছে। আবার কোনো কোনো সময় তোমরা দেখবে বার্ডেনকে অ্যাজ এ ইম্পিডেন্স রূপে দেখানো হয়, যে টোটাল সেকেন্ডারি যে সার্কিট, সেকেন্ডারি সার্কিটে কে কে আছে, সেকেন্ডারিতে একটা কয়েল আছে, সেই কয়েলের সঙ্গে কি আছে না আমাদের যে অ্যামমিটারটা আছে, সেই অ্যামমিটারের কয়েলটা কানেক্টেড আছে, ফলে এইটা দিয়ে একটা টোটাল কমপ্লিট সার্কিট তৈরি করেছে। সেই সার্কিটের যে টোটাল যে ইম্পিডেন্স বা টোটাল যে বাধাটা, সেই বাধাটা দিয়েও অনেক সময় কি করা হয়, এই সিটির বার্ডেনকে লেখা হয়। যেরকম কোনো সময় লিখছে হচ্ছে 5 ওহম বার্ডেন, ঠিক আছে, আর লেখা আছে যে ধরো 5 অ্যাম্পিয়ার রেটেড কারেন্ট, ঠিক আছে, 5 ওহম ইম্পিডেন্স লেখা আছে, আর হচ্ছে 5 অ্যাম্পিয়ার রেটেড কারেন্ট ফ্লো করে। তাহলে তোমরা বার্ডেন বার করতে পারবে কি করে না, তোমরা করো যে আই স্কোয়ার আর, আমরা ফর্মুলাটা জানি তো, তা টোটাল আই স্কোয়ার জেড বলি এসির জন্য সেটাকে, তাহলে আই বলতে এখানে কারেন্ট কত 5, তাহলে 5 ইন্টু 5 25 ইন্টু কত কারেন্ট, কারেন্ট হচ্ছে 5, তাহলে 250 হয়ে যাচ্ছে। সো ইন জেনারেল এত বড় হয় না, ঠিক আছে, ওখানে 2 ওহম 1 ওহম এসব ইন জেনারেল বার্ডেনের গায়ে লেখা থাকে, ঠিক আছে। এইভাবে আমরা অ্যাকচুয়ালি বার্ডেনটাকে নির্ধারিত করি। সিটি বার্ডেন বলতে সিটি কতটা বোঝা বা লোড সে সহ্য করতে পারছে সেটা দিয়ে, আর এক্সপ্রেস করা হয় কিসে না তার ভোল্ট অ্যাম্পিয়ারে, ঠিক আছে, ভিএ রেটিং, যেটা টোটাল পাওয়ার যেটা কনজিউম হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে, ঠিক আছে। দেখো ওর জন্য লিখেছে বার্ডেন ইজ ইউজুয়ালি এক্সপ্রেস অ্যাজ দ্য অ্যাপারেন্ট পাওয়ার ইন ভোল্ট অ্যাম্পিয়ার অ্যাবজর্ব, কি বলে অ্যাবজর্ব হচ্ছে, তাই না, কোথাও টেনে নিচ্ছে সেটাকে পাওয়ারটাকে, একটা স্পেসিফিক পাওয়ার ফ্যাক্টর। তাহলে কোন একটা পাওয়ার ফ্যাক্টরে, যেহেতু কয়েল গুলো আছে তাদের তো একটা কি আছে, রিঅ্যাক্টেন্স আছে, তাই না, ফলে তাদের একটা পাওয়ার ফ্যাক্টরের ব্যাপার থাকবে। সো একটা স্পেসিফিক পাওয়ার ফ্যাক্টর ইন জেনারেল 0.75 এই পাওয়ার ফ্যাক্টরের মানটা ধরা হয়, ঠিক আছে। সেই পাওয়ার ফ্যাক্টরে সে কতটা ভোল্ট অ্যাম্পিয়ার পাওয়ার সে অ্যাবজর্ব করতে পারছে বা দিচ্ছে, সেটা হচ্ছে তার বার্ডেন। রেটেড বার্ডেন ইজ দ্য ভ্যালু অন হুইচ দ্য অ্যাকুরেসি রিকোয়ারমেন্ট অফ দিস স্পেসিফিকেশন ইজ বেসড। এবং স্ট্যান্ডার্ড যে বার্ডেনটা থাকে, সেই বার্ডেনেই যখন ইনস্ট্রুমেন্টকে কানেক্ট করো তখন তার অ্যাকুরেসি লেভেল কিন্তু সবচেয়ে বেশি হবে, বা ওটা হচ্ছে স্পেসিফাইড তার অ্যাকুরেসি ক্লাসটা, ঠিক আছে। এবার আমরা আসছি রেটেড আউটপুট। দেখো রেটেড আউটপুট আর বার্ডেন দুটো খুব কনফিউশন মনে হবে, কিন্তু জিনিসটা অনেকটা সেম। রেটেড আউটপুট মানে হচ্ছে একটা সিটি বা একটা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার সে কতটা পাওয়ার ডেলিভারি করতে পারে, দ্যাট ইজ হচ্ছে রেটেড আউটপুট। এটা কিসে থাকে, এটা কি ধরনের পাওয়ারকে বোঝায় না, এটা ট্রু পাওয়ার বা রিঅ্যাক্টিভ পাওয়ার নয়, এটা বোঝায় হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। তোমরা জানো 3 রকম পাওয়ার আছে, অ্যাপারেন্ট পাওয়ার, ট্রু পাওয়ার আর হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। সো অ্যাপারেন্ট পাওয়ার মানে ট্রু পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার, এই দুটো পাওয়ারের হচ্ছে ভেক্টরিক্যাল সামেশনটাকে হচ্ছে কি বলে, অ্যাপারেন্ট পাওয়ার। সো অ্যাপারেন্ট পাওয়ারে কি হয়, ওই ট্রান্সফর্মারের গায়ে রেটেড আউটপুটটা লেখা হয়, ঠিক আছে। আর এই রেটেড আউটপুট গুলো কিরকম রেঞ্জে হয়, যেরকম 2.5 ভিএ, 5 ভিএ, 7.5 ভিএ, 10 ভিএ, তারপরে 15 ভিএ অ্যান্ড 30 ভিএ, 50 ভিএও হয় এরপরে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তার রেটেড আউটপুটটা লেখা হয় ভিএতে। ওকে, এবার আমরা দেখবো যে এই সমস্ত ট্রামগুলো দেখলাম যেগুলো সিটির ক্ষেত্রে এই সমস্ত ইনফরমেশন গুলোকে উল্লেখ করা থাকে, এগুলো একটা ইম্পর্টেন্ট ট্রাম। এবার আমরা দেখবো যে প্রিকশন while ইউজিং দ্য কারেন্ট ট্রান্সফর্মার, তাহলে আমাদের যে সাবধানতা অবলম্বন করা দরকার ব্যবহারের সময় এই কারেন্ট ট্রান্সফর্মারে। কারেন্ট ট্রান্সফর্মারে একটা খুব ভয়ানক ব্যাপার হতে পারে যদি আমরা কারেন্ট ট্রান্সফর্মারের সেকেন্ডারি কয়েলকে কোনোদিন ওপেন করে দিই, এটা খুব ডেঞ্জারাস হয়, তার জন্যই এত প্রিকশন নিতে হয়। ধরো কারেন্ট ট্রান্সফর্মারটা একটা রিং টাইপের, হুম, ওয়্যার উন্ড করা একটা রিং, সেই রিংটা পড়ানো হচ্ছে প্রাইমারি তারের ভেতরে, ঠিক আছে, তার মাঝখান দিয়ে, রিং এর মাঝখান দিয়ে সেন্টার দিয়ে মেন প্রাইমারি ওয়াইন্ডিংটা চলে গেছে, প্রাইমারি ওয়াইন্ডিং এর তো লোডের দিকে গেছে, তাই না, সো লোড লাগানো আছে, ফলে প্রাইমারি দিয়ে কন্টিনিউ কারেন্ট যাচ্ছে। কিন্তু সেকেন্ডারি যদি ওপেন থাকে তাহলে কি হবে, সেকেন্ডারি ওপেন থাকার ফলে, সেকেন্ডারিতে ধরো ওপেন কেন হতে পারে, সেকেন্ডারি হয়তো কোনোদিন হচ্ছে আমরা অ্যামমিটার খুলে ফেলেছি, তার জন্য সেকেন্ডারিটা ওপেন হয়ে আছে।
আর কোন কারণে হতে পারে? হ্যাঁ, যে মুহূর্তে আমরা খুলছি সেই সময় এটা ওপেন সার্কিট হয়ে যেতে পারে, তাই তো? এই সময় কি হবে? এই সময় যে সময় সেকেন্ডারিটা ওপেন থাকে সেই মুহূর্তে ওর ভেতরে সেকেন্ডারি কয়েলে কোনো অ্যাম্পিয়ার টার্ন তৈরি হয়। অ্যাম্পিয়ার ইন্টু টার্ন, সেকেন্ডারিতে টার্ন আছে কিন্তু কোনো কারেন্ট নেই যেহেতু ওপেন হয়ে গেছে, তাহলে অ্যাম্পিয়ার টার্ন কিছু নেই। এই সেকেন্ডারিতে কোনো অ্যাম্পিয়ার টার্ন না থাকার জন্য সে প্রাইমারিতে তৈরি হওয়া যে ফ্লাক্স তাকে কেউ বাধা দিচ্ছে না, ফলে প্রাইমারিতে হিউজ অ্যামাউন্ট ফ্লাক্স কি করবে, প্রডিউস করবে। আর তার ফলে কি হবে, প্রাইমারি কোরটা প্রচন্ড গরম হতে থাকবে এবং এর ফলে কি হয়ে যাবে, এর ফলে ওয়াইন্ডিংটা পুড়ে যাবে, সিটিটা নিজে ইটসেলফ পুড়ে যেতে পারে। এটা একটা রিস্ক। সেকেন্ড রিস্ক, যদি ওপেন সার্কিট থাকে, দেখো প্রাইমারিতে তো কি হয় ইন জেনারেল, এই কারেন্ট ট্রান্সফরমারে একটা বা দুটো পাক থাকে, কিন্তু সেকেন্ডারিতে অনেক বেশি পাক থাকে। তোমরা যদি ছবি দেখে থাকো তো দেখতে পারবে যে কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখানো হয়েছে সিম্বল গুলোতে, দেখো বেসিক সিম্বল, এখানে সেকেন্ডারিতে দুটো পাক দেখানো হয়েছে কিন্তু প্রাইমারি একটা স্ট্রেট লাইন, তাই না? তো প্রাইমারিতে পাক কম, ফলে সেকেন্ডারিতে যদি ওপেন থাকে তাহলে সেকেন্ডারিতে অনেক বেশি ভোল্টেজ ইন্ডিউস হবে, আর যেটা খুব রিস্কি হবে, হয়তো স্পার্ক হতে পারে সেখান থেকে, কোথাও থেকে একটা জাম্প হতে পারে ইলেকট্রিক আর্কের, ঠিক আছে, বা সেটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্টের জন্য ভয়ানক হতে পারে, আর যারা মেনটেন্স করছে জিনিসটা তাদের পক্ষেও এটা কি হতে পারে, ডেঞ্জারাস হতে পারে, শক লাগতে পারে। তো এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে সিটি যদি কোনোদিন ওপেন হয়ে যায়, সিটি সার্কিটটা, সেকেন্ডারি সার্কিট কোনোদিন যদি ওপেন রাখা হয়, সে লাইনের সিস্টেমের সঙ্গে আছে কিন্তু সেটা ওপেন হয়ে আছে। তাই এই অবস্থা থেকে বাঁচানোর জন্য আমরা সবসময় এটা অ্যাসিওর করি যে সেকেন্ডারির সঙ্গে, সেকেন্ডারি সার্কিটের সঙ্গে ইনস্ট্রুমেন্ট লাগানো আছে, অ্যামিটারটা যদি না থাকে তাহলে আমরা কি করি, অ্যাটলিস্ট যেন সেকেন্ডারিটা শর্ট সার্কিট করা থাকে সবসময়। কারেন্ট ট্রান্সফরমার কোনো সিস্টেমের সঙ্গে থাকলে সেটা কি করতে হবে, সবসময় শর্ট সার্কিট করে রাখতে হবে সেকেন্ডারিটাকে। ঠিক আছে, এইটাই টোটালটা নিয়ে তোমাদের এখানে আলোচনাটা হয়েছে, তোমরা এই পেজটা পড়বে বুঝতে পারবে, ঠিক আছে। আর যখন অনেক বেশি সিটি নিয়ে আমরা কাজ করছি তখন কি করব, তার কয়েলের যে কোনো একটা সাইডকে আমরা নিয়ে কমন করে তাদেরকে কি করব, সবসময় আর্থ করব। এমনি সিঙ্গেল ইউজের সময়ও আমরা সিটির কি করব, সিটির একটা কয়েল S1 হোক বা S2 যে কোনো একটা দিককে নিয়ে আমরা কি করি, সবসময় ওটাকে আর্থ করে দিই, ঠিক আছে, পোটেনশিয়ালি শক বা ভেরি হাই ভোল্টেজ ইনডিউসড হওয়ার থেকে রক্ষা করি, মাটির সাপেক্ষে ওখানে যাতে ভোল্টেজ না বেশি হয়ে যায় সিটির সেকেন্ডারি ওয়াইন্ডিং এ। তাই আমরা ওটাকে কি করি, সবসময় একটা সাইডকে আর্থ করে দিই। মাল্টিপলস ইউনিট ব্যবহার করলে ফিগার 6 এ দেখো এখানে দুটো ইউনিট ব্যবহার হয়েছে, দুটো ইউনিটের S2 কে নিয়ে সেগুলো সিস্টেমে যেরকম গেছে অন্যান্য ওয়াট মিটারের ভেতরে, কিন্তু তার একটা মাথা কি হয়েছে, আর্থ করা হয়েছে। ওকে, এবার দেখা যাক যে স্পেসিফিকেশনটা কি হয়, স্পেসিফিকেশন অফ কারেন্ট ট্রান্সফর্মার, সিটিতে কি কি স্পেসিফিকেশন থাকে। While purchasing a current transformer, the following specification need to be checked. তাহলে যখন আমরা একটা সিটি কিনতে যাব কোনো কাজের জন্য তখন কি কি দেখবো আমরা, ফার্স্ট হচ্ছে রেটেড ভোল্টেজ, তাহলে এর রেটেড ভোল্টেজ কেমন, যে ম্যাক্সিমাম কত ভোল্টেজের লাইনে এটা ইউজ করা যাবে, টাইপ অফ সাপ্লাই অ্যান্ড আর্থ কন্ডিশনস, ফর এক্সাম্পল 7.2 kV 3 phase, whether earthed through a resistor or a solid earth, মানে কোন একটা রেজিস্ট্যান্স দিয়ে তাকে আর্থ করতে হবে নাকি ডাইরেক্টলি আর্থের সঙ্গে কানেক্ট করে দিতে পারবে, এগুলো দেখতে হবে। ইনসুলেশন লেভেল, ইনসুলেশনের লেভেল কোনটা আছে সেই ইনসুলেশন লেভেলটা দেখতে হবে। কত ফ্রিকোয়েন্সির জন্য এটা সবচেয়ে বেস্ট ওয়ার্কিং, আমাদের সাপ্লাই ইন জেনারেল যে ডিস্ট্রিবিউশন সিস্টেম, ট্রান্সমিশন সিস্টেম হোক বা যে আমাদের কমার্শিয়ালি যে পাওয়ারগুলো অ্যাবজর্ব করি সেগুলো সবই আসে হচ্ছে 50 হার্টজ থেকে, তো ফ্রিকোয়েন্সি শুড বি 50 হার্টজ আমাদের দেশের জন্য অ্যাটলিস্ট। ট্রান্সফরমেশন রেশিওটা কত, ধরো কোনো একটা সিটির গায়ে লেখা আছে 100:1 বা 100:10, এটা হচ্ছে রেশিও, তার মানে কি জানো, প্রতি 100 অ্যাম্পিয়ার প্রাইমারি দিয়ে গেলে 10 অ্যাম্পিয়ার সেকেন্ডারি দিয়ে যাবে। সো এই যে ট্রান্সফরমেশন রেশিও, এবার দেখবো যে আমাদের 10 অ্যাম্পিয়ারের ইনস্ট্রুমেন্ট আছে নাকি 5 অ্যাম্পিয়ারের ইনস্ট্রুমেন্ট আছে, তো সেই ভিত্তিতে নেবো আমাদের প্রাইমারি কারেন্ট 100 অ্যাম্পিয়ার নাকি 200 অ্যাম্পিয়ার নাকি 400 অ্যাম্পিয়ার, সেই রেঞ্জটা দেখে নেব, ঠিক আছে। রেটেড আউটপুট দেখবো, রেটেড আউটপুটটা কেন দেখা দরকার, কারণ আগেকার দিনে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো লাগানো হতো সেগুলো ওই মুভিং আয়রন টাইপ বা এমআই টাইপ ইনস্ট্রুমেন্ট, যেগুলো অনেক বেশি পাওয়ার কনজিউম করতো। আজকের যুগে আমরা সব নিউমেটিক মেশিন ব্যবহার করি বা হচ্ছে ইলেকট্রনিক্স মেশিন ব্যবহার করি যারা পাওয়ার কনজিউম খুব কম করে। সো আমার যে লোডটা ওর সঙ্গে লাগাবো, যে ইনস্ট্রুমেন্টটা সিটির সঙ্গে কানেক্ট করব, সেই ইনস্ট্রুমেন্টের আউটপুট তার কতটা পাওয়ারের প্রয়োজন
সেটা দেখি আমরা রেটেড আউটপুটের সিটিটা কিনবো, বরঞ্চ 10 থেকে 20% এক্সট্রা রেখেই, ভ্যালুটা রেখেই আমরা হায়ার সাইজটাকে নেব। তারপরে অ্যাকুরেসি ক্লাস কেমন এটা দেখবো, তার গায়ে অ্যাকুরেসি ক্লাস কত লেখা আছে, ঠিক আছে, 0.1 নাকি 0.2 নাকি 0.3 0.5 সেটা দেখে নেবো আমরা। ওকে, আর নেক্সট কি কি দেখবো, যে শর্ট টাইম থার্মাল কারেন্ট অ্যান্ড ইটস ডিউরেশন। তো থার্মালি যে কারেন্ট, তার যে শর্ট টাইম, যে টাইমটা ও সহ্য করতে পারবে, সেই তার ডিউরেশনটা আমরা দেখবো। তারপরে সেভারাল কন্ডিশন, মানে আরো অন্যান্য যে জিনিসগুলো দেখতে হয় সেটা এখানে ডিসকাস করা আছে। সেটা হচ্ছে সেভারাল কন্ডিশন ইনক্লুডিং, ফর এক্সাম্পল, whether the current transformer is for used indoor or outdoor, এটা আউটডোরে ব্যবহার করা যাবে কিনা, কারণ আউটডোরের কন্ডিশন, ওয়েদার কন্ডিশন ডিফারেন্ট হয়, সানলাইট থাকে, সেখানে হিট হয়, টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন অনেক বেশি হয়, ময়েশ্চার কন্ডিশন বেশি হয়, তাই না, ডাস্টি এরিয়া হতে পারে, তো ওই জায়গায় ব্যবহার করা যাবে কি যাবে না সেটা দেখতে হবে। whether for used at unusually low temperature altitude, it's over 1000 মিটার, সো অনেক বেশি অ্যালটিটিউডের উপরে এটা ব্যবহার করা যাবে কিনা সেটা দেখতে হবে। তবে লো টেম্পারেচার, যেখানে ভেরি লো টেম্পারেচার সেরকম জায়গায়, যেমন -20 -30 ডিগ্রি টেম্পারেচার, এগুলো দেখতে হবে। হিউমিডিটি অ্যাট এনি স্পেশাল কন্ডিশন লাইক টু এক্সিস্ট or arise such as exposed to the steam or vapor, যেখানে স্টিম বা বাষ্প আছে এরকম জায়গায়, ফিউমস যেখানে ফুলিঙ্গ মতো স্পার্ক ছেটাচ্ছে এমন জায়গায়, এক্সপ্লোসিভ গ্যাস যেখানে থাকে, বা কেমিক্যালি প্ল্যান্টে, সেসব জায়গাগুলো দেখতে হবে যে আমার সিটিটা সেই জায়গার জন্য প্রপার কিনা। সেগুলো কোথা থেকে জানা যায় না, সিটি ম্যানুফ্যাকচার যারা, তারা একটা ডেটা শিট পাবলিশ করে, তার ইনফরমেশন শিট থাকে, সেখান থেকে আমরা জানতে পারবো, বা কোম্পানির সঙ্গে কথা বলে। তো একই লিমিট ফ্যাক্টর, আচ্ছা, একবারই লিমিট ফ্যাক্টর অ্যান্ড এনি আদার অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট যদি থাকে আর কি, ফর কারেন্ট ট্রান্সফর্মার ফর প্রোটেক্টিভ পারপাসের জন্য, এগুলো দেখতে হবে। স্পেশাল ফিচার্স সাচ অ্যাজ লিমিটিং ডাইমেনশনস, ঠিক আছে, ডাইমেনশনের যে মাপঝোঁকের একটা ব্যাপার থাকে, সাইজের, প্রপার সাইজের, এগুলো দেখার দরকার। সো এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস নয়, এগুলো দেখতে হবে আমাদের ইন জেনারেল, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট আমরা যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু রেটেড প্রাইমারি কারেন্ট। সো সিটি কিনতে গেলে অবশ্যই তার কি থাকবে, স্ট্যান্ডার্ড সেকেন্ডারি রেটেড, মানে যে ভ্যালুটা হয়, ঠিক আছে, প্রাইমারি কারেন্টের যে রেটেড ভ্যালুগুলোর মধ্যে আমরা সিটি গুলো পাবো, সেগুলো আমাদেরকে দেখতে হবে, যেগুলো আমাদের স্ট্যান্ডার্ড ইন জেনারেল এই রেঞ্জেই থাকে। তুমি যদি চাও যে কোনোদিন আমার 6 অ্যাম্পিয়ারের লাগবে, তুমি এক্সাক্ট রম পাবে না, হয়তো 5 অ্যাম্পিয়ারে পেতে পারো। ইন জেনারেল 5 to 10 অ্যাম্পিয়ার রেঞ্জের মধ্যে আমাদের কোনো সিটি ব্যবহার করতে হয় না, আমরা ডাইরেক্ট মেজারমেন্ট করতে পারি, যদি হাই ভোল্টেজ সিস্টেম না হয়। তো আমরা ডাইরেক্ট মেজারমেন্ট আমাদের ইনস্ট্রুমেন্ট নিজেই পারে, অ্যামমিটার যেগুলো আছে তারা পারে, ঠিক আছে, আপনি 30 অ্যাম্পিয়ারও ইজিলি পারে। কিন্তু বহু জায়গায় থাকে যেখানে অনেক দূরে মেজারিংটা করার প্রয়োজন, বা ধরো ভেরি হাই ভোল্টেজ সিস্টেম, সো সেখানে রিস্ক হতে পারে, ইনস্ট্রুমেন্ট হয়তো ওই ক্লাসের জন্য নয়, তাই আমরা সেখানে সিটি ব্যবহার করব। তো সিটির যে স্ট্যান্ডার্ড যে রেটেড প্রাইমারি কারেন্ট গুলো হবে, সেগুলো হচ্ছে 10 15 20 30 50 70 100 200 400, ঠিক আছে, ডেসিমাল মাল্টিপ্লিকেশন এই এর মধ্যে হবে আর কি, দশমিক গুণ, মানে এখানে কোনো ফ্র্যাকশন পাবে না, ভগ্নাংশের কোনো সাইজে ইন জেনারেল করা হয় না, ঠিক আছে, প্রয়োজন পড়ে না ওর জন্য। আর স্ট্যান্ডার্ড ভ্যালু অফ রেটেড সেকেন্ডারি কারেন্ট, সেকেন্ডারি কারেন্টও দেখতে হবে, ওটা প্রাইমারি কারেন্টের ভ্যালু গেল যে কি কি রেঞ্জ, আর আমার দেখতে হবে যে আমার যে ইনস্ট্রুমেন্ট ওর সঙ্গে কানেক্ট করব তার কারেন্ট রেঞ্জ কত। মনে করো যে তোমার কাছে 40 অ্যাম্পিয়ার মাপতে হবে কারেন্ট, ঠিক আছে, ম্যাক্সিমাম 40 অ্যাম্পিয়ার ওঠে, আর সেটা তোমার কাছে একটা মাত্র 5 অ্যাম্পিয়ারের অ্যামমিটার আছে, তাহলে আমরা প্রাইমারি কারেন্টটা কত দেখব এক্ষেত্রে, প্রাইমারি কারেন্টটা কত দেখবো, যে যেটা 30 মাপে সেটা না, যেটা 50 মাপে, তাই না, তাহলে 50 মাপতে পারছে প্রাইমারি কারেন্ট এমন একটা সিটি নেব যার 50 অ্যাম্পিয়ার রেঞ্জ আছে কারেন্ট নেওয়ার। আর সেকেন্ডারি কারেন্ট আমাদের কাছে অ্যামমিটার কত আছে, 5 অ্যাম্পিয়ারের, তাহলে আমাদের সেকেন্ডারি কারেন্টটা কত নেব, 5, তাহলে 50:5 এই রেশিওতে একটা কি কিনবো, আমরা সিটি কিনবো, ঠিক আছে। ওকে, সো আজকে আমাদের ব্রিফ এই এই জিনিসটাই ছিল, আজকে আমরা এই সিটিটাকে শেষ করলাম।
নেক্সট চ্যাপ্টারে আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফর্মার বা পিটি। ঠিক আছে, কারণ তোমরা জানো যে এর কনস্ট্রাকশনটা কেমন হয় পিটির, যে সিমিলার টু টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মারের মতনই হবে। পিটি কেন ব্যবহার করা হয়? ভেরি হাই ভোল্টেজ যদি মেজার করতে চাই, সাপোজ 11 কেভি মানে 11,000 33,000 ভোল্টেজ, সেটা ডাইরেক্ট মেজারমেন্ট সম্ভবই হয় না। আর সেরকম ইনস্ট্রুমেন্ট বানাতে গেলে প্রচুর কস্টলি হবে, সেটা সেফটি ফ্যাক্টর অনেক বেশি প্রয়োজন পড়বে, রিস্কিয়ার জিনিসটা হয়। ঠিক আছে, সো বাল্ক হতে পারে, সিস্টেমের সাইজটা অনেক বড় হয়ে যেতে পারে, যে একটা মেজারমেন্টের জন্যই আমাদের অনেক বড় লাগছে। তাই আমরা কি করি ইঞ্জিনিয়ার, সেই হাই ভোল্টেজটাকে কি করি সবসময় আমরা একটা ট্রান্সফর্মার দিয়ে কমিয়ে নিই, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার দিয়ে কমিয়ে নিই, ভোল্টেজটা কমিয়ে নিয়ে সেই ভোল্টেজটাকে মাপি। এবার এই কম ভোল্টেজ থেকে আমরা অ্যাকচুয়াল রিডিং এ ফিরে যাই কি করে? কিছু না, আমরা তাদের মধ্যে ট্রান্সফরমেশন রেশিওটা জানি, যে সে কত গুণ কমিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে কত ভাগ কমে গেছে সেটা আমরা জানি, সেই তত দিয়ে গুণ করলেই আমরা অ্যাকচুয়াল রিডিংটা আবার পেয়ে যাই। ধরো সাপোজ একটা প্রতি 1000 ভোল্টেজে প্রাইমারিতে দিলে সেকেন্ডারিতে 10 ভোল্ট তৈরি হয়। ঠিক আছে, প্রতি 1000 ভোল্ট প্রাইমারিতে দিলে পরে একটা ট্রান্সফরমারে সেকেন্ডারিতে 10 ভোল্ট হয়। তাহলে বলো আমাকে, সেকেন্ডারিতে আমরা কত পাচ্ছি? 55 ভোল্ট পাচ্ছি। তাহলে প্রাইমারিতে কারেন্ট কত? একদম ঠিক, 5500। কারণ প্রতি 1000 ভোল্টেজে 10 ভোল্ট, তাহলে 50,000-এ 50 ভোল্ট, আর 55,000-এ 50, সরি 50,000 না, সরি 5,000, 5,000-এ 50 ভোল্ট, তাহলে 5,500-এ 55 ভোল্ট। ঠিক আছে, এই রেশিওতে চলছে আর কি। তাহলে 100 টাইমস ওদের মধ্যে একটা কি ছিল, সম্পর্ক ছিল, 100 গুণ কমিয়ে দিয়েছিল। এর থেকেও বেশি কমানো সম্ভব, ঠিক আছে, এমন হয় অনেক বেশি হাই ভোল্টেজকে রিডিং নেওয়ার জন্য। তো সেখানে আমরা কি ব্যবহার করি? পোটেনশিয়াল ট্রান্সফর্মার। পোটেনশিয়াল ট্রান্সফর্মার দেখো কিভাবে কানেক্ট করতে হয়। লোড আর নিউট্রালের সঙ্গে ওর প্রাইমারিটা কানেক্ট করা হয়েছে, আর সেকেন্ডারি কয়েলের সঙ্গে আমরা একটা ভোল্টমিটার কানেক্ট করেছি। এগেন এর একটা সাইডকে, কয়েলের একটা সাইডকে সবসময় আর্থ করা হয়ে গেছে। তোমরা ফিগার 1-এ দেখতে পাচ্ছ, পেজ নাম্বার 277 পেজে। ঠিক আছে, তো এটা কোড টাইপ হতে পারে। ঠিক আছে, বিভিন্ন যে টাইপ গুলো হয় সেগুলো সব এখানে ডিসকাস করেছি, এগুলো তোমরা দেখবে। আর এর স্ট্যান্ডার্ড সিম্বল গুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, জেনারেল সিম্বল আর মাল্টিপল প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বাইন্ডিং। সো মাল্টিপলস রেঞ্জের আমরা অনেক সময় ইনস্ট্রুমেন্টকে কানেক্ট করতে চাই, তো তার জন্য কি হয়, সেকেন্ডারিতেও মাল্টিপলস ওয়াইন্ডিং থাকতে পারে। ঠিক আছে, কোনোটা 100 ভোল্ট, কোনোটা 500 ভোল্টের জন্য, বা কোনোটা 10 ভোল্ট রেঞ্জের মধ্যে হতে পারে। কোনো সেকেন্ডারি প্রাইমারিটাই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ভোল্টেজের হতে পারে। ঠিক আছে, তো এর জন্য আমরা কি পাচ্ছি, ধরো কেউ একটা বানাচ্ছে একটা সিটি, একটা পিটি কোম্পানি, মানে পোটেনশিয়াল ট্রান্সফর্মার এমন ভাবে বানালো যে সেটা 11 কেভির একটা ওয়াইন্ডিং আছে, আবার হচ্ছে 33 কেভিরও একটা ওয়াইন্ডিং আছে, বা ওখানে দুখানা হয়তো তিনটে, দুটো হোক, একটা ওয়াইন্ডিং আছে এমন কেভির, যেটাকে সিরিজ করে দিলে পরে আমরা সেটাকে কি পাচ্ছি না, হায়ার রেঞ্জ 33 কেভির উপরে ভোল্টেজকে মেজার করতে পারছি। তাহলে কি হবে, ওই সেম সিটিটা দিয়ে, পিটিটা দিয়েই আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ইউজ করতে পারবো। 11,000 সিস্টেমেও পারবো ইউজ করতে, আবার 33,000 ভোল্টেজের সিস্টেমেও ইউজ করতে পারবো। ওকে, তো এই হচ্ছে সিটি। সিটি নিয়ে আমরা নেক্সট দিন ওর কানেকশনস গুলো দেখবো। আর হচ্ছে তার এখানেও এগেন সেই অ্যাকুরেসি ক্লাস, ফেজ ডিসপ্লেসমেন্ট কথাগুলো সেম। ঠিক আছে, বার্ডেন সিটিরও মানে পিটিরও একটা বার্ডেন হয়, সেম ব্যাপার। সিটি পিটি বার্ডেন, রেটেড আউটপুট, এক্ষেত্রে রেটেড আউটপুট গুলো সবসময় কিসে হবে না, এগুলো পাওয়ার লিখে রাখছে যে পাওয়ারটা ভিএ তে থাকবে। যে কোনো ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের ভিএ রেটিং বা রেটেড আউটপুট রেটিং খুব কম হয়, খুব কম ভিএর। ট্রান্সফরমার তোমার বাড়িতে যেগুলো আছে, তোমরা যেগুলো দিয়ে হয়তো এলিমিটার বা স্টেপ ডাউন দিয়ে তোমরা ভোল্টেজটা কমিয়ে নাও, সেগুলোর ভিএ রেটিং অনেক বেশি। কিন্তু যদি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার দেখো, তাদের ভিএ রেটিং খুব কম হয়। ঠিক আছে, খুবই কম, মানে অল্প আউটপুট দেওয়ার জন্য এগুলো তৈরি হয়ে থাকে ইন জেনারেল। তো এগুলো দেখলাম, আর মোটামুটি এখানে আর বিশেষ ব্যাখ্যা করার নেই, কারণ তোমরা এই পোর্শনটা দেখেইছো। ওকে, তোমরা এগুলো সিমিলার টু কারেন্ট ট্রান্সফরমারের মতন। এই অংশটা তোমার পড়ো, এখানে কোনো প্রবলেম হলে আমাকে কোশ্চেন করবে, আমাকে জানাবে। ঠিক আছে, আপনি তোমাদের 279 পেজ পর্যন্ত পড়ানো হলো, এর মধ্যে কোনো প্রবলেম থাকলে আমাকে
বলবে, ঠিক আছে। এবার আমরা নেক্সট দিন চলে যাবো হচ্ছে মেজারমেন্ট অফ পাওয়ার ইন সিঙ্গেল ফেজ সার্কিট ইউজিং সিটি অ্যান্ড পিটি, আর হচ্ছে মেজারমেন্ট অফ পাওয়ার থ্রি ফেজ সিস্টেমের জন্য, মানে মেজারমেন্ট অফ থ্রি ফেজ এনার্জি ইউজিং সিটিপিটি। তাহলে সিঙ্গেল ফেজ পাওয়ার কি করে মাপবো? সিটিপিটি দিয়ে। আর হচ্ছে আচ্ছা, পাওয়ার মাপতে গেলে সিটি আর পিটি কেন লাগছে? দেখো, সিটি ইউজ করা হয় কি মাপার জন্য? কারেন্ট মাপার জন্য। আর পিটি পোটেনশিয়াল ট্রান্সফর্মার, ভোল্টেজ মাপার জন্য, তাই তো? আর পাওয়ার মানে কি? ভোল্টেজ কারেন্টের কোথাও গুণফল। তাই সেখানে যখন ওয়াট মিটার দিয়ে যখন আমরা পাওয়ার মাপি যেরকম, সেরকম সেই ওয়াট মিটারটাকে যদি হাই ভোল্টেজ সিস্টেমের সঙ্গে কানেক্ট করতে চাই, তাহলে ডাইরেক্ট নিয়ে গিয়ে লাগাতে পারবো না। সেই ওয়াট মিটারের ভিতরে কি আছে? একটা পোটেনশিয়াল কয়েল আছে বা প্রেসার কয়েল আছে, আর একটা কারেন্ট কয়েল আছে। সো কারেন্ট কয়েলটা লাগাবো সিটির সঙ্গে, আর প্রেসার কয়েলটা পিটির সঙ্গে লাগাবো। কারণ পিটি ওই ভোল্টেজটা কমিয়ে দেবে, দিয়ে এই ওয়াট মিটারের যে রেঞ্জ, সেই ভোল্টেজ রেঞ্জে নামিয়ে দেবে, ঠিক আছে। আর ওয়াট মিটারের যে কারেন্ট কয়েল, তার যে রেঞ্জ, আর ধরো ওই হাই ভোল্টেজ সিস্টেমের যে কারেন্ট আছে সেটা অনেক বেশি কারেন্ট হতে পারে, বা হয়তো ভোল্টেজটা অনেক বেশি, তাই সেটাকে কমিয়ে দেবে সেই রেশিওতে, ঠিক আছে। তো এর জন্য আমরা কি করি? সিটি আর পিটি দুটোকে ইউজ করি পাওয়ার মেজারমেন্টের জন্য। ওকে, তো এটা আমরা নেক্সট দিন আলোচনা করবো এই টপিকটা নিয়ে। তো আজকের জন্য আমরা এইটুকুই থাকলো। থ্যাংক ইউ। তোমরা যারা যারা অ্যান্সার গুলো দিয়েছিলে তারা একটু চেক করে নেবে যে কোন কোন অ্যান্সার গুলো তোমাদের ঠিক হয়েছে, ঠিক আছে। আমি সবগুলো দেখতে পারিনি, আমি কয়েকজনটা দেখেছি, অনেকেই অনেক ঠিক করেছে, দু চারটা অনেকে পারিনি। এ সেকশন সবচেয়ে ভালো রেসপন্স করেছে, বি সেকশনের একদম রেসপন্স খারাপ, তারা কিছুই দেয়নি একজন ছাড়া। আর আমি ফিডব্যাকটা এ সেকশন থেকে সবচেয়ে ভালো পেয়েছি। তো কিপ ইট আপ। আরো নেক্সট কোশ্চেন আমি পাঠিয়েছি, সেগুলো নিয়ে তোমরা দেখবে। ওকে, আর আজকে এইটুকুই থাকলো। তো থ্যাংক ইউ।